ইউনূস একটা ভালো লোক, মানে দেশে এবং বিশ্বে তার একটা সম্মান আছে, কিন্তু কোনো না কোনো ব্যক্তি, কোনো না কোনো গোষ্ঠী তাকে বিভ্রান্ত করছে বলে আমার ধারণা। তো কোন সেই ব্যক্তি বা গোষ্ঠী বিভ্রান্তি সেটি যদি আপনারা না এখনো চিহ্নিত কাটে, করতে পারছেন না। যে বাঁশের থেকে কুঞ্চির দর বেশি, অর্থাৎ বাঁশকে নিয়ন্ত্রণ করছে কুঞ্চি, মানে আসলে তাকে একটা প্রফেট বানানোর চিন্তা হয়েছে কিছু লোক। অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। এরকম রাস্তাঘাটে বহু মানুষ বহু কথা বলছে। আপনি কি বলবেন হাসনাত আব্দুল্লাহ তারা রাস্তাঘাটে বহু মানুষের বহুজনের মধ্যে একজন? মানে কম্প্রোমাইজের রাজনীতিতে আওয়ামী লীগকে নিয়ে কে করছে? উস্তাদের কাছে আগে গিয়ে জিজ্ঞাসা করুক কম্প্রোমাইজ উস্তাদ করছে কেন। এই বছরের মধ্যে নির্বাচন দিতে সরকার বাধ্য হবে। বিএনপির খেলা এখনো দেখেন নাই, মানে তার মানে অদেখা কোনো খেলা নিশ্চয়ই আপনাদের আছে। নির্বাচন না হলে শুধু রাস্তায় নামবো না, আমরা নির্বাচন একটি গণতান্ত্রিক উপায়ে আমরা আদায় করব। তাহলে কি আপনি এখন ওই আলোচনা অবস্থানেই আছেন যে পর্যায়ে এই বছরের মধ্যে নির্বাচন দিতে আপনারা বাধ্য করবেন? সরকার বাধ্য হবে। জি, সরকার এই ঘরের কথা পরকে জানানো বা পর একটা সমাধানের বিষয়ে কথা বলা, ইনভলভ করা, এটি আসলে এখনো চলছে কেন? জামাত যেভাবে বিবেচনা করুক না কেন, বিএনপির সঙ্গে থাকলে 17-18টা সিট হয়, আর বিএনপির সঙ্গে বেরিয়ে গিয়ে এককভাবে ইলেকশন যখন 2টা থেকে 3টে। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিটোপিটের আজকের আয়োজনে। জনাব শামসুজ্জামান দুদু, খুব স্বাভাবিকভাবেই আপনার কাছে এই প্রশ্ন করব যে আপনারা সময় চেয়ে, বিএনপি সময় চেয়ে ডক্টর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলেন। আজকে বৈঠকটি হয়েছে এবং সেই বৈঠকের পর বিএনপি মহাসচিব জানিয়ে দিয়েছেন আপনারা একেবারেই সন্তুষ্ট নন, যেই রোড ম্যাপের প্রত্যাশায় আপনারা বৈঠকটি চেয়েছিলেন বা কথা বললেন সেটি পাওয়া যায় নাই। এখন কি করবেন আপনারা? আমরা তো নতুন কিছু করতে চাই না, গত 15-16 বছর ধরে যেটা করছি, ভালো একটা নির্বাচনের জন্য 15-16 বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। 3টি নির্বাচন শেখ হাসিনার আমলে যদি ভালো হতো তাহলে তাকে পালানো লাগতো না, তিনি হয় সরকারে থাকতেন না বিরোধী দলে থাকতেন, মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারত এবং তার পছন্দের প্রার্থীকে তারা অথবা দলকে তারা জয়লাভ করাতে পারত। সেটি গত 15 বছরে সংগঠিত হয় নাই বলে আমার বিশ্বাস শেখ হাসিনার মতো একজন মানুষকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, তার দল একটা নিশ্চিহ্ন হওয়ার পথে, মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মুখোমুখি তিনি হয়েছে। তো সেটি হচ্ছে মানুষের ক্ষমতায়ন, গণতন্ত্র, ভোট অধিকার, ছোট দাগের কথা। এই জিনিসটি গণঅভ্যুত্থানের পর ফিরে আসাটা, এটা খুব যৌক্তিক একটা প্রসঙ্গ ছিল। সেটি আসলে চাওয়ারও ব্যাপার না। এই সরকার গণতান্ত্রিক সরকার, এই সরকার মানুষের সরকার, এই সরকার মানুষের স্বপ্ন বাস্তবায়ন করবে, এটাই মানুষের প্রত্যাশা। কিন্তু দুর্ভাগ্যজনক এই প্রায় বছরের কাছাকাছি মানুষ চলে এসেছে, তিনি উন্নয়নটা খুব ভালো মাথায় নিয়েছেন, কিন্তু ভোটের ব্যাপারে তিনি যা বলছেন সেটা অনেকটা বিতর্কের সৃষ্টি করেছে। সেটা এরকম যে সংস্কার সমাপ্ত করে বা কম সংস্কার বেশি সংস্কার, এরকম মানে ভোটের সঙ্গে লাগিয়েছেন তিনি। আমাদের বিশ্বাস ছিল এইসব কিছু পরেও তিনি অতি সম্প্রতি 2-3 দিন আগে বলেছিলেন যে ডিসেম্বরে নির্বাচন হবে। তো অন স্ক্রিন তিনি এটা বলেছিলেন, দেশবাসী সারা বিশ্ব এটা দেখেছে। কিন্তু মধ্যরাত্রে আবার কে যেন, মানে অদৃশ্য শক্তি বলবো না তার অফিস বলবো না প্রেতাত্মা বলবো জানি না, তার চেহারা তো দেখি নাই, একটা প্রেস নোটে জানিয়েছেন যে জুন পর্যন্ত লাগবে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস স্বমূর্তিতে, স্বচেহারায়, সম্মুখে তিনি যেটা বলেছেন, কোন অদৃশ্য শক্তি আবার এটা 3-4 ঘন্টার মধ্যে পরিবর্তন করবে। সেই জন্য আমাদের কাছে মনে হয়েছিল যে তিনি যদি রোডম্যাপ, যেটা আমরা বারবার, শুধু আমরা না, প্রতিটা রাজনৈতিক দলই এই কথা বলে আসতো, সেই জন্য আমরা সময় নিয়ে তার কাছে গেছিলাম, যদিও সময়টা তারই আহ্বান হওয়া উচিত ছিল,
কিন্তু সেটা হয় নাই। সেই জন্য আমরা গেছিলাম, গিয়ে যেসব কথাবার্তা তিনি বলেছেন, এতদিন যে মূর্তি ছিল, যে কথাবার্তা ছিল, সেটি যৌক্তিক বলে আমাদের কাছে মনে হয়। আমরা ভেবেছিলাম তিনি হয়তো একটা রোডম্যাপের ব্যাপারে সিদ্ধান্তের কথা জানাবেন, সেটা তিনি আদৌ জানাননি। তো এখন স্বাভাবিক নিয়মেই আমরা 15-16 বছর ধরে যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, নির্বাচন, মানুষের অধিকার, এই প্রসঙ্গের কথা আমরা বলেছি, হুম। সেটি যদি সরকার পরিবর্তনের না হওয়ার পরে, অর্থাৎ আগে জালিয়াতের ইলেকশন হয়েছে আর এখন ইলেকশনটাকে অনিশ্চিত করা হয়েছে, কোথায় যেন একটা সাদৃশ্যতা আছে এই সিদ্ধান্তের ক্ষেত্রে, পারস্পরিক একটা কোথায় যেন একটা আছে, এখনো অত দৃশ্যমান না। হাসিনা, ডক্টর ইউনূস, আমার কাছে মনে হচ্ছে ইউনূস একটা ভালো লোক, মানে দেশে এবং বিশ্বে তার একটা সম্মান আছে, কিন্তু কোনো না কোনো ব্যক্তি, কোনো না কোনো গোষ্ঠী হুম। তাকে বিভ্রান্ত করছে বলে আমার ধারণা। সেই তো কোন সেই ব্যক্তি বা গোষ্ঠী বিভ্রান্তি সেটি যদি আপনারা না এখনো চিহ্নিত কাটে, করতে পারছেন না? যেটা হাসিনা নির্ধারণ করতে পারেনি। হাসিনার বাবা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, তিনি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, তিনি ভালো ইলেকশনের জন্য আন্দোলন করেছেন, তিনি কেয়ারটেকারের জন্য জান কুরবান আন্দোলন করেছেন এবং প্রতিষ্ঠা করার পরে তিনি বলেছেন এটা রপ্তানিযোগ্য। সেই শেখ হাসিনা যখন পরিবর্তন হয়ে গেছিল, আমার মনে হয়েছিল যে বাঁশের থেকে কুঞ্চির দর বেশি, অর্থাৎ বাঁশকে নিয়ন্ত্রণ করছে কুঞ্চি। অর্থাৎ তিনি এত জীবনের বর্ণাঢ্য আন্দোলনকারী শক্তি শেখ মুজিব, তিনি একসময় বাকশাল করেছেন, একসময় জালিয়াতের ইলেকশন তার মেয়ে করেছে। এখন ডক্টর ইউনূসের ওই রকম একটা অদৃশ্য শক্তি, আমার ধারণা উনি তো বিচক্ষণ, উনি তো মানে ব্যবসাকে আন্তর্জাতিককরণ করেছেন, উনি তো নোবেল প্রাইজ, অর্থাৎ নিঃসন্দেহে একটা মানে এনজিও বুদ্ধিমান লোক। তিনি যখন তার অবস্থান থেকে সরে যাচ্ছেন, তখন আমার কাছে মনে হচ্ছে এটা তার কাজ না, অন্য কোনো শক্তির কাজ। জি, অদৃশ্য সেই শক্তি কারা শক্তিটা এখন জনাব বুঝতে শামসুজ্জামান পারছি। দুদু আরেকটু আপনার কাছে বুঝবার চেষ্টা করব, এবং আপনি বলছেন যে নতুন কিছু না, 15-16 বছর ধরে আপনারা যা করে আসছেন তাই করবেন। কি করবেন এটা আরও একটু বোঝার চেষ্টা করবো। দুটো বিষয়ে একটু আসবো আপনার কাছে। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছ থেকে জানতে চাই কি বুঝলেন নির্বাচনটা আসলে কবে হবে? যেই কথা পুরনো ছিল ডিসেম্বর থেকে জুন, কিন্তু জামাত ইসলামের মুখ থেকে শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে, মানে রোজার আগেই তারা নির্বাচন চান। এনসিপি পুরনো কথা, সংস্কার, বিচার এবং গণপরিষদ নির্বাচন, এই প্রসঙ্গগুলোর কথা বলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসও পুরনো কথা বলছেন, ডিসেম্বর থেকে জুন। আর বিএনপির দাবি তো আমরা জানি। কি মনে হচ্ছে নির্বাচনটা আসলে কি, কবে হবে? না, ধন্যবাদ আপনাকে। আসলেই নির্বাচন নিয়ে যে ধোঁয়াশাটা যেটা ছিল, আজকে বিশেষ করে বিএনপির সাথে বৈঠকের পরে সেই ধোঁয়াশা তো কাটেইনি। বরঞ্চ দুদু ভাই যে কথাটা উল্লেখ করলেন, কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার ঐক্যমত্য কমিশনের কয়েকজনের সাথে বৈঠকের পরে যে কথা বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, তো ওইটা শোনার সাথে সাথে সন্ধ্যায় যখন আমরা খবরে দেখলাম, মনে হলো ধোঁয়াশাটা কেটে গেছে। কিন্তু এরপরেই আমরা দেখলাম, যেটা সবাই জানে, এগুলো একই কথা, চর্বিত চর্বণ বলতে ইচ্ছা করে না, পরে আবার 26শে জুন এটা যেন একটা অন্য ধরনের কোত্থেকে যেন এটা পড়লো আর কি। আমরা যার জন্য বারবার প্রশ্ন করছিলাম যে প্রকৃতপক্ষে কোনটা চান সেটা আপনি বলেন। আজকে অবশ্য বিএনপির সাথে বৈঠক হয়েছে, ওনারা যারা ছিলেন তারা ভালো বলতে পারেন, কিন্তু একজন উপদেষ্টা তিনি প্রেস ব্রিফিং আমার অল্প একটু শোনার সুযোগ হলো, তিনি বললেন যে অন্য যে যা বলে বলুক, আমাদের দলের কথা আমাদের প্রধানই বলবেন। তার মানে ওনাদের যে দল, সেই দলের কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলবেন। এটা কিন্তু আমি শুনলাম টেলিভিশনে, উনি এটা বলেছেন। তা এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এটা বলেন, এবং উনি আরেকটাও বললেন যে নির্বাচনের 2 মাস আগে ঘোষণা করা হবে, দেখেন কতগুলো শব্দ চয়নে একটু কেয়ারফুল থাকা দরকার, বিশেষ করে দায়িত্বশীল লোকদের। অ্যাকচুয়ালি নির্বাচনটা ঘোষণা করবে কে? নির্বাচন কমিশন, এটা মনে রাখতে হবে, কারণ আমাদের স্বাধীন প্রতিষ্ঠান। হ্যাঁ, অবশ্যই এখন যে পরিস্থিতির মধ্যে আছি তাতে সরকারের একটা সিগন্যাল লাগবে যে এই সময়টাই নির্বাচন, সিদ্ধান্ত লাগবে। কারণ যদি এটা বুঝতাম যে 3 মাসের অন্তর্বর্তীকালীন সরকার 90 দিনের মতো করতে হবে, তাহলে বলতে পারতাম। কিন্তু ওনারা বলতে পারেন যে আমরা সম্ভাব্য এইটার মধ্যে করব। তা আমি বলতে চাই যে ধোঁয়াশাটা যেটা কাটতো,
এবং ঠিক আছে, ওই দিন উনি বলেছেন আজকে বিশেষ করে বিএনপি যখন গেল তখন যদি উনি সুনির্দিষ্ট করে বলে ফেলতে পারতেন তাহলে কিন্তু এই ঝামেলা থাকতো না, এবং বিএনপির জেনারেল সেক্রেটারি এসে তিনি কি বলে একেবারেই অসন্তুষ্ট, এই ধরনের কথা ওনাকে বলতে হতো না, এটাই। এবং কেন আমি বলি যে অনিশ্চয়তাটা কাটে না, তার একটা কথা আমি অন এয়ারে কতগুলো এখন সাক্ষ্য দিয়েই অনেকগুলো কথা আমাদেরকে বলে রাখা দরকার বলে মনে করি। সেটা হচ্ছে যে আমরা এই সরকার গঠিত হওয়ার পরে 8ই অগস্ট, যদি আমি তারিখ ভুল না করি, ওনারা গঠনের পরে ওনাদের আমন্ত্রণে প্রথম আমরা 12 তারিখে যখন গেলাম তখন বোঝেন যে ওনারা হয়তো একটা ইস্যুকে সামনে রেখে দিয়েছিলেন, কিন্তু কতগুলো আলোচনা হলো। তা আলোচনা যখন আমি ছিলাম সভায়, এই কারণে আমি সাক্ষী দিয়ে এই কথাটা বলতে চাই, অন রেকর্ডও রাখতে চাই। তো ওইখানে কিন্তু আমরা যখন সরকার পরিচালনা নিয়ে কতগুলো কথা বলতে চেয়েছিলাম একেবারে শুরুতে, এটা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে, এবং এই দীর্ঘদিন আমরা তো এক যুগের বেশি সময় ধরে এই কর্তৃত্ববাদী স্বৈরাচারী এই সরকার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করছিলাম। তার একটা অন্যতম সংগ্রাম ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, এবং পরপর নির্বাচন, এগুলো সবই পুরনো আলোচনা জানেন। আমাদের কথার সময় কিন্তু জনৈক উপদেষ্টা, অবশ্য জনৈক উপদেষ্টাকে আমি নাম ধরেই বলি, যিনি আজকে প্রেস ব্রিফিং করেছেন, এই যে ডক্টর আসিফ নজরুল, তিনি কথাটা আমি কেড়ে নিয়েই বলবো, বা কেড়ে নিয়ে শব্দটা আপনি বাদ দেন, মানে কথা যখন ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলছিলাম উনি সাথে সাথে এটা নিলেন, নিয়ে বললেন যে আচ্ছা আপনারা তো অনেক চিন্তা করেন, তা আপনারা আমাদের এই সরকার, একটা সরকারের 30 দিনের কাজ, 15 দিনের কাজ, 100 দিনের কাজ, এরকম কি কোনো কিছু আমাদেরকে বলতে পারবেন? আমরা সাথে সাথেই বললাম যদি আপনারা শুনতে চান বলতে আমাদের আপত্তি নেই। উনি ওই সময় বলেছিলেন ডক্টর ইউনূসের উপস্থিতিতে, এবং আমাদের দলের সিনিয়র নেতারাও ছিল সেখানে, মানে আমার থেকেও সিনিয়র নেতারা, আমাদের এবং বাসদের নেতৃবৃন্দ, তখন বললেন যে আচ্ছা ঠিক আছে আজকে আলোচনা করব না, সেপ্টেম্বর থেকে, এটা অগাস্টের 12 তারিখের কথা বলছি, 2024-এর সেপ্টেম্বরের কথা বলছি, আমরা সংলাপ শুরু করব, তখন কথা বলবেন। কিন্তু আমি অন্ততপক্ষে আমাদের দল বা বাম জোটের পক্ষ থেকে বলতে চাই, এই রাষ্ট্র পরিচালনা এবং অন্যান্য বিষয় নিয়ে সুনির্দিষ্টভাবে আলোচনার জন্য তারপর থেকে আজ পর্যন্ত কোনো সংলাপের আয়োজন করা হয় নাই, ডাকাও হয় নাই। কারণ এখানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু ভাই যেটা বললেন যে এইরকম একটা যখন পরিবেশ পরিস্থিতি, নানা মত হচ্ছে, তখন তো এই সরকারের উচিত ছিল, কারণ এই সরকার তো কোনো দলীয় সরকার, যদি আসিফ নজরুল সাহেব তার দল বলতে আমি যদি বুঝে থাকি উনি ওনার টিমকে মিন করেছেন, তো এখন সেই টিমও তো ইউনাইটেড না, কারণ সে আলোচনার কারণে এখানে কারা কি হয়েছে সবাই জানেন। তবুও ওনার পরিচালনার জন্য প্রথম দিন থেকে আমরা বলে আসছিলাম রাজনৈতিক দল, আন্দোলনকারী শক্তি বিভিন্ন মানুষের উপরে আস্থা নিয়ে করেন, তো ওনারা সেই আস্থা রাখলেন না, নাইলে এই ধরনের সংকট যখন এইসব নিয়ে আলোচনা হচ্ছে, কারণ আজকে তো আমাদের কথা ছিল আলোচনা হওয়া, ধরেন নির্বাচনের যে সংস্কারগুলো কোনটা কোনটা এই ডিসেম্বরের যদি করি, আমি তো মনে করি ডিসেম্বরের আগেই নির্বাচন হওয়া সম্ভব, কিন্তু সেটাও বাদ দিলাম। তাহলে সংস্কারের কোশ্চেন নিয়ে আপনি আজকে টকশো করতে পারতেন। বাংলাদেশে হঠাৎ করে শিল্পে গ্যাসের দাম বাড়ালো, তেলের দাম বাড়ালো, জিনিসপত্রের দামে মানুষ যেটা একটু আশ্বস্ত হয়েছিল রোজার সময়, কিন্তু এই সময় আরো বেড়ে যাচ্ছে। এইখানে আমাদের বাণিজ্য মন্ত্রী বলছেন দাম বাড়লেও, উনি বলেন কোনো সমস্যা নেই, দাম বাড়ানোর পরে বলছে যে একটু খরচ বাড়লেও জনগণে নাকি কোনো প্রভাব পড়বে না। তাহলে এইটা নিয়ে দেখেন, জনস্বার্থ নিয়েই রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমরা কিন্তু আলোচনায় ঢুকতে পারছি না। তাহলে ওনার উচিত ছিল ওনারই ডেকে যে ঠিক আছে এটা আলোচনা হয়েছে, আমি কি করতে পারি। যদিও আমি মনে করি এই ইস্যুতে ডাকার প্রয়োজন নেই, কারণ অধিকাংশ রাজনৈতিক দল, ওনাদের সমর্থিত দু একটা দল বাদে অধিকাংশ রাজনৈতিক দল কিন্তু তাদের অবস্থান পরিষ্কার করেছে যে ভালো নির্বাচনের যে যা যা সংস্কার করা দরকার এইটা করে দ্রুততার সাথে করেন, বা 25 সালের ব্যাপারে যাওয়ার কোনো কারণ নাই, এবং এর মধ্যে অবশ্যই ভালো সংস্কার করা সম্ভব। জনাব রহিম হোসেন প্রিন্স, ভালো নির্বাচনের জন্য ওই প্রশ্ন দুটো একটা প্রশ্ন রয়ে যাচ্ছে, ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার প্রয়োজন, ঠিক কি কি সংস্কার করে সেই নির্বাচনটা আপনারা চান বলেছেন? বলে দিচ্ছি আমি, হ্যাঁ অবশ্যই লিখিত বলা আছে, তবু এইখানে আমি খালি তুলে ধরি একেবারে ছোট্ট কথা, বেশি লাগবে না, যদি এর সাথে যুক্ত করতে হয় দুদু ভাই তার মতো করে আরো বলতে পারেন, আমার থেকে উনি তো সিনিয়রও বটে। প্রথম কথা, আমরা কি চাই, মানুষ ভয়হীন পরিবেশে ভালোভাবে ভোট দিতে পারবে, সকল মানুষ যা ভোট দেওয়া হবে ঠিক মতো গোনা হবে, গোনার পরে প্রচার করা হবে, প্রচারের পরে যারা নির্বাচিত হলো তারাই দেশ পরিচালনার দায়িত্ব পাবে। এই কাজটা করতে গেলে আমাদের বিবেচনা আমরা বলেছি 5টা শত্রু মোকাবেলা করা দরকার। শব্দটা বোঝার জন্য শত্রু বললাম। একটা হচ্ছে টাকার খেলা মুক্ত করতে হবে, তাহলে টাকার খেলা মুক্ত করার জন্য যা যা সংস্কার করার দরকার তাই করতে হবে, শুনতে চাইলে আমি বলতে পারি। 2 নম্বর, পেশি শক্তি মুক্ত করতে হবে, তাহলে পেশি শক্তি মুক্ত করার জন্য যা যা সংস্কার করা তাই করতে হবে। 3 নম্বর, সাম্প্রদায়িক এবং আঞ্চলিক প্রচার প্রচারণা মুক্ত করতে হবে।
এর জন্য কি কি জিজ্ঞেস করে না, দীর্ঘদিন আলোচনা করতে বেশি সময় লাগবে না। 4 নম্বর, প্রশাসনিক কারসাজি মুক্ত করতে হবে। জি 5 নম্বর, ভয়ের কোনো মানে কি বলো থাকবে না, ভয়ের পরিবেশ থাকবে না, এটা করতে হবে। জি এখন আপনি ছোট ছোট করে একেবারে অল্পতে শেষ করি। আপনি যদি পুরো প্রশাসন এইখানে যারা সহায়তা করছে সেইখানে প্রশাসন দায়িত্ব পালন করবে, অবশ্য যদি সরকার নির্দলীয় তদারকি সরকার থাকে তাহলে দায়িত্ব পালনে অসুবিধা হবে না, এবং সেটা হলে কিন্তু দেখবেন প্রশাসনিক কারসাজিও হবে না। জি তাহলে কিন্তু সেটা আপনি রবিন হোসেন অ্যাসিওর প্রিন্স, করেন। আজকেই আমরা শুনছি এনসিপি প্রধান নাহিদ ইসলাম তিনি বলছেন যে প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, ফলে লেভেল প্লেইং ফিল্ড নেই। এই ধরনের প্রশাসন থাকলে একটা নির্বাচন গ্রহণযোগ্য হবে না বা নির্বাচন সম্ভব না। আমি এই বিষয়েও শামসুজ্জামান দুদু আপনার কাছ থেকে নিশ্চয়ই শুনতে চাইবো। তবে ওই যে অদৃশ্য শক্তির বিষয়ে কি কোনো ধারণা আপনারা দিতে পারেন যে কারা সেই অদৃশ্য শক্তি যারা এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছে? আগের যে দুটো প্রশ্ন সেটা রয়ে গেছে, এটি একটা। আর একটা হচ্ছে আপনি বলছিলেন যে বিএনপি নতুন কিছু করবে না, কিন্তু সম্প্রতি আপনি আপনার বক্তব্যে জনাব শামসুজ্জামান দুদু আপনি বলছিলেন যে এই বছরের মধ্যে নির্বাচন দিতে সরকার বাধ্য হবে। বিএনপির খেলা এখনো দেখেন নাই, মানে তার মানে অদেখা কোনো খেলা নিশ্চয়ই আপনাদের আছে। প্রথম কথা বলি, অদৃশ্য শক্তি খুব সহজ শক্তি। যারা লুটপাটকারী, যারা গণহত্যাকারী, যারা সুবিধাভোগী, এরাই অদৃশ্য শক্তি হিসাবে ক্ষমতায় থাকতে চায়। এরা পিপুলসকে মানে জনগণকে আড়ালে রেখে তারা নির্বিচারে এর আগে 15 বছর ধরে সমস্ত ব্যাংক বিমা নির্বিচারে লুটপাট করেছে। আপনি কি আওয়ামী লীগকে মেন করছেন? হ্যাঁ, 15 বছর মানে তো আওয়ামী লীগ। হ্যাঁ হ্যাঁ, তাহলে আওয়ামী লীগ অদৃশ্য শক্তি, মানে ডক্টর ইউনূসের নির্বাচনের কলকাঠিটা আওয়ামী লীগ নাড়াচ্ছে? একটু শুনে তারপরে সিদ্ধান্তে আসা যাবে। সেটা হচ্ছে এই লুটেরা শ্রেণী আছে অদৃশ্য শক্তি। সহজভাবে বলি, এই গণঅভ্যুত্থানের পরে যাদের মানি ব্যাগ ছিল না, সেই মানি ব্যাগ শুধু এখন ফুলে ফেঁপে বড় বড় অফিসে রূপান্তরিত হয় নাই। তারা 100-200 গাড়ি নিয়ে এখন বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করে বেড়াচ্ছে। তারা ইতিমধ্যে রূপায়ণ টাওয়ার, আপনি তো দেশের বাইরে আছেন, বাংলা মোটরে কাউকে পাঠাবেন যে 2টো ফ্লোর নিয়ে এক রাজনৈতিক দল গঠনের আগে যে অফিস বানাইছিল, আমাদের এখানে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আছেন প্রিন্স সাহেব, 100 বছরের সংগঠন, তাদেরও যে অফিস, সে অফিস তাদের পার্টির এক সময়ের প্রধান, তিনি জমিদার পুত্র ছিলেন, মতিঝিলের 2টি জমি কমিউনিস্ট পার্টিকে দিয়েছিল। তারই একটি খণ্ডিত অংশ নিয়ে এই কমিউনিস্ট পার্টির অফিস। এবং অন্যান্য রাজনৈতিক দল তারা দীর্ঘ সময় রাজনীতি করার পরে যে অফিস মেনটেন করে, এখন পার্টি করার আগেই যে অফিস তারা মেনটেন করেছে এখনো করছে, সেটাই স্বাভাবিক একটি ঘটনা প্রক্রিয়া বলা যাবে। এই অদৃশ্য শক্তি যুগে যুগে ছিল, শুধু হাসিনার সময় ছিল এমন বলা ঠিক হবে না। যারাই সুবিধাভোগী, রাষ্ট্রে বিশ্বের গণতন্ত্র বিরোধী শক্তি, যারা গণতন্ত্রকে বিনাশ করেছে, তারা এই মানুষের অর্থে লুটেরার মধ্য দিয়ে তারা এই পরিস্থিতি তৈরি করে। তারা গণতন্ত্রের সপক্ষের কোনো শক্তি না। হাসিনাও ছিল না, আইয়ুব খানও ছিল না, এখন যিনি আছেন মানে এই নতুন শক্তি হিসাবে আবির্ভূত হতেছে, তারাও গণতন্ত্রের শক্তি হিসাবে। এটি হলো একটা তাহলে মানে তাহলে প্রসঙ্গ। আবার যদি একটু সামারি করি, অদৃশ্য শক্তি প্রথম অংশে শুনে মনে হলো যারা ইশারায় বা যাদের কলকাঠিতে চলছে আওয়ামী লীগ, 15 বছরের কথা বললেন, তারপরে শুনে বুঝলাম এনসিপি। আওয়ামী লীগ এনসিপি এদের মধ্যে কোনো যোগসাজশ, মানে অদৃশ্য শক্তি তারা? কমবুদ্ধি নিয়ে তো টকশো করা যাবে না, হ্যাঁ, সব কথা তো বলে দেওয়া যায় না, কিছু জিনিস তো আড়ালে রাখতে হয়। সব কথা বলে দিলে পরে মানুষের সৌন্দর্য, রাজনীতির সৌন্দর্য, কথার সৌন্দর্য থাকে না। কিছু কিছু জিনিস আছে তো মানুষের বুঝে নিতে। আপনার যারা টকশো, আমার ধারণা অনেক আপনার দেশে বিদেশে অনেক সুমনোধ্যায়ী, আপনার অনেক
শ্রোতা আছে যারা ইশারাই কাফি। হুম, তো এত ভাঙাচোরার দরকার নাই। তো আচ্ছা। দেশে না থাকলেও আপনি নিশ্চয়ই বিভিন্ন মাধ্যমে যে সংবাদ জানেন যে দেশে কি হচ্ছে। তো সেই কারণে এই অপশক্তিটা ইতিমধ্যেই বাংলাদেশকে আবারও বিতর্কিত নিয়ে গেছে। এবং আমার ধারণা আমরা যাকে মাথার তাজ হিসেবে ঠাঁই দিছিলাম, এই ভদ্রলোকের যতটুকু সুনাম যা কিছু আছে তা অচিরে ধ্বংস হয়ে যাবে। জি, ইশারায় কাফি বলছেন, ইশারা মানে পরিষ্কার হলে হয়তো রাজনীতির সৌন্দর্য নষ্ট হবে। আপনি বলছেন যাই হোক, যে কারণে সেদিকে আর যাচ্ছি না। কিন্তু বিএনপির খেলা যেটি এখনো দেখে নাই, সেটা আসলে কেমন খেলা? বিএনপির খেলা দেখে নাই, বিএনপি মাঠ তৈরি করেছিল বলেই আমাদের ছেলেপিলেরা কাজটা সমাপ্ত করতে পেরেছে। কমিউনিস্ট পার্টি মাঠটা তৈরি করেছিল বলেই তাদের ছেলেপিলেরা গণঅভ্যুত্থান ঘটাতে সক্ষম হয়েছে। এই দেশের জাতীয়তাবাদী ছাত্র দলের এক সময়ের সাধারণ সম্পাদক ইলিয়াস আলীর নাম নিশ্চয়ই আপনি শুনেছেন, চৌধুরী আলমের নাম শুনেছেন। এরকম অসংখ্য নেতা কর্মী যারা গুম হয়েছে, যারা নিহত হয়েছে, নিখোঁজ হয়েছে, আর অসংখ্য শহীদ হয়েছে। মানে আমি 1 মাসের শহীদের কথা বলছি না, 15 বছরের শহীদের কথা বলছি। নির্যাতন ভোগ করেছেন, ফাঁসি কাস্টে ঝুলেছেন। তো এই যে মাঠ তৈরি করা, সেই মাঠ তৈরি করা গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, বেঁচে থাকার জন্য। তারপরেই শেখ হাসিনার পতন হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে এই পতনের মধ্য দিয়ে একটা স্বপ্ন তৈরি হয়েছিল, সেটা গণতান্ত্রিক বাংলাদেশ। এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ধারাবাহিক একটা আন্দোলন এই দেশে হয়েছে। আমি 54 বছরের আন্দোলনের কথা বলছি না, এই শেখ হাসিনার জামানায় যে আন্দোলনটা, সেটার কথাই আপাতত বলছি। আপনি 54 বছর ধরলে তো দেখবেন লাগাতার অনেক ঘটনা আছে, অনেক আন্দোলন আছে, অনেক সংগ্রাম আছে, সবটি স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের অধিকার নেই। সেই জন্যই আবার এই ঘটনাটি শেষ হয়ে গেছে এটা ভাবার কোনো কারণ নেই। এই দেশের মানুষ গণতন্ত্র প্রিয়। যেমন পাকিস্তান আন্দোলন এবং প্রতিষ্ঠা এদেশে মানুষের এদেশের মানে অঞ্চলের মুখ্যত পাকিস্তান তৈরি করেছে। এদের মুসলিম মানে এটাকে ইস্ট পাকিস্তানে বলা যাবে, তৎকালীন ইস্ট পাকিস্তানে, পূর্ব বাংলা সব মিলিয়ে আমরা ছিলাম 56 ভাগ, আর বাকিরা ছিল সিন্ধি, বালুচ, পাঠান। আমরা যখন উপেক্ষিত হয়েছি, বঞ্চিত হয়েছি, মানে এই বাংলাদেশে যারা বসবাস করে, তখন তারা পাকিস্তান কিন্তু ভাঙতে এবং পরিত্যাগ করতে 1 মিনিটের সময় নেয় নাই। 20 বছর ধরে আমরা বঞ্চনার শিকার হয়েছি। তো এখন 50 বছরের বেশি আমরা একটা রাষ্ট্রে। সেই জন্য মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ। সেই মানুষকে যদি বারবার উপেক্ষা করা হয়, তারা বারবার ঘুরে দাঁড়াবে। সেই কথাটি আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে এমন কোনো ভাবার কোনো কারণ নেই যে 24-এর গণঅভ্যুত্থানই খালি বাঙালি জাতি একবার করেছে। 69-এ, 90, 24 তো পেরিয়ে গেছে। মানে এখন সামনের আন্দোলনের একটা দিনগুলো ইতিহাস যখন তো যাবে, বাঙালির আছেই। জনাব সরকারের শামসুজ্জামান দুদু, ভূমিকা এবং গণতন্ত্র। আপনারা কি তাহলে রাস্তায় নামবেন? কারণ আপনার বক্তব্য এরকমও ছিল, রাস্তায় নামতে বাধ্য করবেন না। মানে এই আপনারা যে আবারও রোডম্যাপটা পেলেন না, এখন কি আপনারা রাস্তায় নামার পরিকল্পনায় থাকবেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একাধিকবার বলেছেন যে রাস্তার আন্দোলন। নির্বাচন না হলে রাস্তায় শুধু নামবো না, নির্বাচন না হলে শুধু রাস্তায় নামবো না, আমরা নির্বাচন একটি গণতান্ত্রিক উপায়ে আমরা আদায় করব। তাহলে কি আপনি এখন ওই আলোচনা অবস্থানেই আছেন যে পর্যায়ে এই বছরের মধ্যে নির্বাচন দিতে আপনারা বাধ্য করবেন? সরকার বাধ্য হবে। জি, সরকার বাধ্য হবে। আর একটা প্রশ্ন একটু আমি রুহিন হোসেন প্রিন্সের কাছে যাবার আগে আপনার কাছ থেকে একটু শুনি যে নাহিদ ইসলাম যেটি বলছেন যে ডিসেম্বর থেকে জুন যে নির্বাচন, সেই বিষয়ে যেটি প্রধান উপদেষ্টা বলছেন, সেই ব্যাপারে তারা প্রাথমিকভাবে এইটার সাথে একমত, কিন্তু তিনি বলে দিচ্ছেন তার আগে তিনি ন্যূনতম সংস্কারের বিষয়ে একমত না, তারা মৌলিক সংস্কার চান, তারা চান গণপরিষদ নির্বাচন, বিচার, সব কিছু প্রসঙ্গেই তিনি বলছেন। এবং তিনি মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠকের পর বিএনপির চাঁদাবাজির কথা উল্লেখ করছেন, প্রশাসনের কথা বলছেন যে সেটি বিএনপির পক্ষে কাজ করছে। এই ধরনের প্রশাসন থাকলে লেভেল প্লেইং ফিল্ড সম্ভব না, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না। এই বিষয়ে আপনি কি বলবেন? তিনি সরকারে ছিলেন, এখন তার উস্তাদ সরকারে আছে। তিনি সরকারে ছিলেন, তার উস্তাদ ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ছাত্রদের সরকার হিসাবে
বলেছেন ছাত্ররা তাকে ক্ষমতায় বসাইছে, আর তার দুই সহযোগী এখন সরকারে আছে। তো বিএনপির কথা বলে লাভ কি? তিনি সরকারের সঙ্গে আলোচনা করুন কি চান, তার কথা কি চান। তিনি যে একটা রাজনৈতিক দল, তার কথাটা সরকারের তিনি বাধ্য করবেন বা সেই মতো এগোবেন, সেটা হতেই পারে। এটা হতেই পারে যে তারা নির্বাচনের বিপক্ষে অবস্থান নেবে, আমরা নির্বাচনের পক্ষে অবস্থান নেব। নির্বাচনে জালিয়াতির অবস্থান ছিল হাসিনার, আর সে তো একটা ইলেকশন দেখাইছে জালিয়াতি করলো, আর এরা ইলেকশনই হতে দেবেন না। হুম। তো ওই একই রাজনীতি, আর আমরা ইলেকশনের পক্ষের রাজনীতি। জি, জনাব রহিন হোসেন প্রিন্স, ওই পুরনো ক্লিয়ার? প্রশ্ন। জি, পুরনো প্রশ্ন। তাহলে কি মনে হয় নির্বাচনটা ঠিক কবে হবে? আহ, যেটি নাহিদ ইসলাম বলছেন প্রাথমিকভাবে একমত, কিন্তু তার আগে আবার অনেকগুলো শর্ত কিন্তু জুড়ে দিচ্ছেন। আম, নির্বাচনের আগে বিচার সংস্কার সহ নানা, আপনি শুনেছেন নিশ্চয়ই, অনেকগুলো বিষয় জুড়ে দিচ্ছেন এবং গ্রহণযোগ্য হবে না এই প্রশাসনের অধীনে নির্বাচন হলে সেটিও তিনি বলছেন, এবং তাতে অংশগ্রহণ করবে কিনা সেটিও তারা বিবেচনা করবেন, এরকম একটা কথাও তারা বলছেন। এই যে একটা পরিস্থিতি, এবং যেটি জনাব শামসুজ্জামান দুদু বলছেন যে তার ওস্তাদ যখন আসলে ক্ষমতা এবং তার সহযোগীরা যখন বা সহকর্মীরা যখন আছেন এখনো সরকারে, তখন আসলে কি মনে হয় যে নির্বাচনটা কবে হবে? না, প্রথমত আপনি যে পরিবেশের কথা বললেন, ওই যে ছাত্রদের নতুন দল বলতে ইতিমধ্যে কিন্তু প্রায় 2 ডজন দল গঠিত হয়েছে। তার মধ্যে আলোচিত এবং পত্রিকার মিডিয়ার কারণে বেশি কভারেজ পাওয়া দল, এবং এদের তো অবশ্যই অনেকেই আন্দোলনের প্রধান সারির ছিল। আপনি হয়তো সেই দলটির কথা বলছেন। আমি তাদের এই আলোচনাটাকে স্বাভাবিক দেখি, অস্বাভাবিক না। প্রথমে সেটা কেন বলি, ধরেন নির্বাচন যখনের কথা বলবো, সেই নির্বাচনে অনেকে তো নিজের সুবিধা অনুযায়ী সেই নির্বাচনে অংশগ্রহণের কথাটা বিবেচনা করবে। এক এক দলের বিবেচনা এক এক রকম। এবং নতুন দলটি সম্পর্কে এখন আমি খুব একটা বলতে চাই না, এই জন্য কারণ ওই দলের ঘোষণাপত্র গঠনতন্ত্র আমরা দেখতে পারিনি, তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা আমরা জানি না। এটা একটা গেল। দ্বিতীয়ত, হ্যাঁ, তারা তাদের দাবি করতেই পারে, কিন্তু তারা যে সংস্কার, মৌলিক সংস্কারের কথা বলে, এই মৌলিক সংস্কার অধিকার কার? মৌলিক সংস্কার করতে পারে একটা নির্বাচিত পার্লামেন্ট, এবং এই সরকারকে মনে রাখতে হবে এই সংবিধান মেনেই কিন্তু ওত নিয়ে তারা দায়িত্ব পালন করছে। তার আগে ঐক্যমতের ভিত্তিতে যতটুকু প্রয়োজন সেটা করব। উদাহরণ দিয়ে বলি, আমি আগে আপনি জিজ্ঞেস করেছেন, আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। নির্বাচনে যে সংস্কারগুলোর করার কথা আমি বলেছি, অনেকগুলো কিন্তু এইটা আমাদের নির্বাচন কমিশন এবং এই সরকারই করতে পারে। এক, সংবিধানে যদি আমরা মনে করি যে একটা দল নিরপেক্ষ বা অন্তর্বর্তীকালীন, ওই বিধানটা আমরা যুক্ত করে ইতিমধ্যে কোর্ট টোর্ট মিলে এটা করা খুবই সম্ভব। যেটা করা দরকার, ধরেন আমাদের জনপ্রশাসন, পুলিশ, বিচারের যতটুকু ওর জন্য করা দরকার, সেইটুকু আমি মনে করি এইটা দিল্লি দূরস্থ না। কিন্তু কেউ যদি মনে করেন এখন গণপরিষদের কথা, কেউ যদি মনে করেন সংবিধান ছুড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান লেখার কথা, কেউ যদি মনে করেন যে মুক্তিযুদ্ধকে 24-এর সাথে বিতর্কিত করে করবেন, আগে 47-এর পরে 24 আসবেন, মুক্তিযুদ্ধকে নাকচ করে বলবেন, কেউ যদি মনে করেন যে সংবিধানের 4 মূলনীতি বাদ দিয়ে মৌলিক সংস্কার করতে হবে, কেউ যদি মনে করেন বাংলাদেশের নাম পরিবর্তন করতে হবে, তাহলে সেই আলোচনা করতেই পারেন, কিন্তু এটা গ্রহণযোগ্য না। আমরা পরিষ্কার বলেছি, যদি এরকম কেউ বলতে চান, আপনারা নির্বাচনে অংশ নেওয়ারও তো এখনো আমাদের একটা কি বলবো নির্বাচন কমিশন আইন আছে, নিবন্ধনের বিষয় আছে, যদিও আমাদের দলের ভিন্ন মত, সংবিধান অনুযায়ী নিবন্ধনের যুক্তি থাকার কথা না। তবে এই নিয়ম থাকতে হবে, একটা দল তার অর্থের উৎস কোথায় হলো, তার নীতিমালা কি, এগুলো খুব সচেতন ভাবে দেখতে হবে। ধরেন আমাদের দল এখন নিবন্ধিত হিসাবে বিএনপি, আমাদের কিন্তু প্রতি বছরের খরচের হিসাব দিতে হয়। আমরা তো এখন দাবি করতে চাই যে নতুন দল যখন নিবন্ধন আবেদন করবে, যদি এই সিস্টেম থাকে, তাহলে তার বিগত দিনের খরচ, এই টাকা কোথায় পেল, এইগুলো দিয়েই আবেদন করা উচিত। তার মানে কেন আমি বলছি নিশ্চয়ই বুঝছেন, সবার জন্যই বলছে, সমান কথা। সেইটা করেই তারা তাদের কথা বলতে পারে, সেটাকে নিয়ে আমার কোনো বক্তব্য নাই, এটা জনগণ যাচাই করবে। কিন্তু আমি বলতে চাই, সরকার যত কথাই বলুক না কেন, নির্বাচন যদি যে গণতন্ত্রের ধারা, আমরা 5ই অগাস্ট গণ অভ্যুত্থানের পরপরই বলেছিলাম, পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তার একটা পার্ট হচ্ছে নির্বাচন। নির্বাচন হলেই সবকিছু কাল পরশু একেবারে দুধের ধোয়ার মতো সবকিছু ভালো হয়ে যাবে, সেটা আশা করার ব্যাপার নেই। কিন্তু আপনি কিন্তু একটা জবাবদিহিতা, স্বচ্ছতা, জনগণের অংশগ্রহণ যতটুকু নিশ্চিত পারেন, নির্বাচিত সরকার যদি দায়িত্ব পালন না করে জনগণের ডিসিশন নেবে, ওই কাজ করতে পারবেন। আমি তো ব্যক্তিগতভাবে বা আমাদের দল মনে করি অবশ্যই দ্রুততম সময়ে নির্বাচনের কাজটা করতে হবে। যদি এইটা কাজ না করে, আসলে তো আমাদের বক্তব্য বলা
নানা ধরনের সেই মাঠে সহ আমরা গণতান্ত্রিক দলগুলোর সাথে কথা বলবো, আমরা বাম জোটে কথা বলেছি, অন্যদের সাথে কথা বলবো, আমি গণতান্ত্রিক আন্দোলনকারী দলগুলোর কথা বলছি, আমরা সেই জায়গায় যাব। আমি মনে করি সরকার এই সময়ই নির্বাচন দিতে বাধ্য, মানে যদি তারা, আমি বাধ্য শব্দটা বলতে চাচ্ছিলাম, আমি মনে করি বাধ্য হবে। আর যদি না হয় তাহলে মনে রাখতে হবে ভিন্ন, শুধু এদের না, হয়তো অন্য কোনো উদ্দেশ্য আছে। প্রসঙ্গক্রমে বলি, আলোচনার হয়তো সময় সুযোগটা বা সময়টা কম, মনে রাখতে হবে আমরা কিন্তু অতীতের যে কোনো সময়ের তুলনায় ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশটা নানা ধরনের এক ধরনের সংকট, এই অর্থে, কারণ আপনি দেখবেন আধিপত্যবাদী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি, তারা কিন্তু নানা প্রভাব বিস্তার করতে চায়, এবং এদের প্রভাব বিস্তারের সুবিধা কোনটা হয় জানেন? যদি অনির্বাচিত সরকার থাকে তাহলে কিন্তু দুর্বল সরকার। যদি ধরুন এই সরকার, সে কিন্তু অনেক সিদ্ধান্ত নিচ্ছে, যে কথাগুলো আমরা এখন এখন কি আমরা বলা অলরেডি আমাদেরকে বলতে হচ্ছে, অনেক কিছু গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত, যেটা আমি তো মনে করি যে এই সরকারের এটা নেওয়া উচিত না। অন্তত পক্ষে জরুরি কিছু নেওয়া মনে করলেও রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে নেওয়া উচিত। ধরুন রোহিঙ্গা মানে প্রবর্তন সুপ্রিম সহ কোর্টের সেই নির্বাহী আদেশ, যেটির অধীনে আসলে সরকারটা মানে যেই আইনগত ভিত্তি পেরোত, সেখানে বলছিল যে নির্বাহী কাজ শুধুমাত্র করবে এই অন্তর্বর্তীকালীন সরকার। রুহিন হাসান প্রিন্স, আমি আসলে অনেক কিছু এই সরকার করছে, আমি শামসুজ্জামান দুদুর কাছে একটু এটাও শুনতে চাই যে অনেকগুলো বৈঠক হয়ে গেল এইটুকু সময়ের মধ্যে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হলো, মার্কিন প্রতিনিধি দুই মন্ত্রী বাংলাদেশ সফর করছেন, তাদের সাথেও বিএনপির একটা বৈঠক হয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরী তারপরে কথাও বলেছেন, আমরা শুনেছি। জনাব শামসুজ্জামান দুদু, আপনারা কি বার্তা দিলেন আর কি বার্তা পেলেন? প্রথম কথা হচ্ছে, পরিষ্কার করে বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে দুজন প্রতিনিধি এসেছেন, তারা কিন্তু সংক্ষেপে যেটা বলেছেন যে বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে কিভাবে বাংলাদেশ এগোবে। জনগণের কথাটা আমেরিকাও বলেছে, এসে বলে নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা ইউনূসের উপদেষ্টা পরিষদ যেভাবে বলবে সেভাবে বাংলাদেশ এগোবে। আমরা সেই জায়গাটাই বলতে চাই যে বাংলাদেশের যদি গণতান্ত্রিক একটি রূপ দিতে হয়, এগিয়ে নিতে হয়, তাহলে মানুষের ভোট অধিকারটা ফিরিয়ে দেওয়া, এবং যতটা স্বল্প সময়ের মধ্যে। আমরা এমন বলি নাই যে এই 1-1.5 মাসের মধ্যে, অর্থাৎ 8 মাস চলে গেছে এবং এটা এখনই করেন। ডিসেম্বর এখনো যৌক্তিক সময়। আমরা জানি 90 গণঅভ্যুত্থানের পরে 90 দিনের মধ্যে প্রধান বিচারপতির নেতৃত্বে যে সরকার হয়েছিল, জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, তিনি কিন্তু এটা আমাদের সামনে দেখিয়েছেন 90 দিনের মধ্যে ইলেকশন করা সম্ভব, এবং তিনি অনেক পজিটিভ ভূমিকা। এই যে যেমন ধরেন না, একটা ছোট কথা বলি, যে কালা কানুন কিছু আছে, আমাদের ডক্টর জাস্টিস শাহাবুদ্দিন সাহেব কিন্তু এটা বাতিল করেছিলেন, পত্রিকা ডিক্লারেশন বাতিল, এইসব ক্ষমতা তিনি কিন্তু বাতিল করে দিয়েছিলেন। আমাদের ডক্টর ইউনূস সাহেবের আইনমন্ত্রী, বিশেষজ্ঞ একটা ব্যক্তি, তো উনি সংবিধানে অনেক কথা বলেন, কিন্তু যে কালা কানুন গুলো আছে, ডিজিটাল আইন আছে, এইগুলোর জন্য সংবিধান লাগে না। এগুলো খুব সিম্পল ব্যাপার, এটা অর্ডিন্যান্স জারি করে এগুলো বাতিল করতে পারে। তো এনারা কি সংস্কার করবেন? 8 মাস প্রায় কাছাকাছি সময় চলছে। তা আমার কাছে মনে হয়েছে মানে ভালো কিছু করতে হলে পরে এত চমৎকার একটা সমর্থন তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে, ছোট বড় সব রাজনৈতিক দলের নিরঙ্কুশ সমর্থন, এবং স্টিল না, এখনো পর্যন্ত সে সমর্থন আছে। ডক্টর ইউনূসকে আমরা যতটুকু সমালোচনা করি, সেটি যেন লাইনে সঠিক পথে বা ত্রুটি বিচ্যুটি ধরতে পারে, এমন কোন রাজনৈতিক দল এখনো পর্যন্ত তাকে পরিত্যাগ করে ফেলে দিয়ে, কোন ছোট রাজনৈতিক দলও এখনো চলে যায় নাই। তার সম্বন্ধে এখনো পর্যন্ত পজিটিভ দৃষ্টি যে তিনি যেন পারেন, অর্থাৎ সংকট বাড়াতে চায় না, আমরা সংকট কমাতে চাই। আর কমাতে চাই বলে বলেছি যে নির্বাচনে দেশকে নিয়ে যেতে পারলে, মানে ঢুকাতে পারলে নির্বাচনের মধ্যে, তার অনেক সংকটই আপনার কেটে যাবে। যেমন দেখেন না, একজন নেতা বলে ফেললো যে আমরা ডক্টর ইউনূসকে 5 বছরের প্রধানমন্ত্রী করতে চাই। হ্যাঁ, এটা হতে পারে, তিনি একটি রাজনৈতিক দলে বানাবেন অথবা যোগদান করবেন, নির্বাচন করবেন, জিতে আসবেন,
হতেই পারে, কিন্তু তারই মন্ত্রী উপদেষ্টা মন্ডলীর একজন গুরুত্বপূর্ণ সদস্য, স্বরাষ্ট্র উপদেষ্টা, যে জনগণ চাই তারা 5 বছর থাকবে। কারণ একটা রাজনৈতিক দলের একজন কম বয়সী নেতা যে কথা বলেছে তার একটা রাজনৈতিক ভিত্তি থাকতে পারে। এই মেজর জেনারেল স্বরাষ্ট্রমন্ত্রী এর তো ছেলে মানুষই মানায় না, এটা সরকারি অবস্থানে আছে করে এই কথা বলছে নাকি এটা তিনি কিন্তু স্বীকার করেননি, বলেননি, কিন্তু বলছেন, ইঙ্গিত দিয়েছেন স্পষ্ট করে। সেই জন্য এই বিভ্রান্তিটা তৈরি না করা, এই বিভ্রান্তি সরকারের জন্য, রাজনীতির জন্য, দেশের জন্য কারোর জন্য ভালো হবে না। এই বলি আজকে নির্বাচন হলে মানুষ কাকে বেছে নিবে করছে, কিন্তু এটা আগে আমরা কেন সিদ্ধান্তে যাচ্ছি? মানুষকে ভোট অধিকার ফিরিয়ে দিলে মানুষই তো সিদ্ধান্ত নিবে, এটা আমার কাছে মনে হয়। আমি বিএনপি করতে পারি, প্রিন্স সাহেব কমিউনিস্ট পার্টি করতে পারেন, আরেকজন জামাত ইসলাম করতে পারেন, কিন্তু ভোটটা না হলে তো আমি বুঝতে পারবো। এমনকি এনসিপি, তারা তো গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছে, এখনই এত হতাশ কেন? অর্থাৎ ইলেকশন হলেই তারা হেরে যাবে, এই বিবেচনা থেকে এটাকে পিছাতে হবে। কারণ অনেকে সে বলে বেড়াচ্ছে ওরা সংগঠন একটু সময় লাগবে, তো ঠিক আছে, একটু কেন, 5 বছর সময় নিয়ে তো আগামী 5 বছর পরও তারা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ক্ষমতায় আসতে পারে। এখনই আসতে হবে কেন? আর এখনই নাই বা কেন? ইলেকশন ছাড়া তো কোনো পথ নাই, মানে রাজনৈতিক দলের জন্য বিশেষ করে। সেই জন্য আমার কাছে মনে হয় নির্বাচনে কোনো বিকল্প আছে, এটা আমার কাছে মনে হয়। এই পথ জনাব না শামসুজ্জামান যাওয়া দুদু, আপনি ছাড়া। যেটি বলছেন যে আসলে মার্কিনিরাও বলছেন জনগণ যা চায় সেভাবেই হবে, কিন্তু তারপরেও বারবার মার্কিনীদের সাথেই কেন কথা বলতে হয়, সেই প্রশ্নটা আমি আপনার কাছে রাখবো। এবং এই প্রশ্নটাও রাখবো যে লন্ডনে বেগম জিয়ার সাথে এবং সেখানে তারেক রহমান উপস্থিত ছিলেন, জামাতের আমিরের সাথে বৈঠক হয়েছে, সেই বৈঠকটা নিয়েও একটু আপনার কাছে জানতে চাইবো, কথা বলতে চাইবো। রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছ থেকে ওই প্রশ্নটা, মার্কিনীদের কাছেই আসলে, আপনাদের দলের সাথে কোনো বৈঠক তো হয় নাই যতটুকু জানি, কিন্তু যেই দলগুলো আলোচিত আছে, বিএনপি, জামাত, এনসিপি, সবার সাথে বৈঠক হয়েছে এবং নির্বাচন কি সংস্কার চান বা সংকট, এই ঘরের কথা পরকে জানানো বা পর একটা সমাধানের বিষয়ে কথা বলা, ইনভলভ করা, এটি আসলে এখনো চলছে কেন? এটা আমার রাজনীতি জি, শামসুজ্জামান দুদু কি ঠিক কিছু আছে। বলবে? আচ্ছা, জানাব রুহিন হোসেন। না, আমি ওই যে বলছেন এখনো চলছে কেন, আমি চলাটা স্বাভাবিক দেখি এই কারণে, কারণ দেখবেন যে অনেকগুলো দলের এই ধরনের দল আছে, অনেক দল অনেক সময় ইন্টারেস্টেড হয়ে নিজেরাই উদ্যোগী ভূমিকা পালন করেন, আর অনেক সময় যারা আসেন তারাও আগ্রহ পোষণ করেন। এখন এটা তো যার যার স্বার্থকে বিবেচনা করেই তারা করেন। আমরা জানি যে বিশেষ করে যারা বিভিন্ন ধরনের আধিপত্য বিস্তার করতে চায়, এগুলো চায়, তারা সাধারণত বিবেচনা করে যে নেক্সট টু পাওয়ার বা তার পাওয়ারের সাথে জড়িত তাদের জায়গাগুলোতে করে। আমরা আমাদের বামপন্থী অবস্থান থেকে, যেহেতু আমরা আমাদের যে কথাবার্তা বলি এবং এই ধরনের শক্তির বিরুদ্ধে আমাদের অবস্থান, তারা তীব্র অবস্থান জানান, সুতরাং তারাও কখনো আমন্ত্রণ জানান না, আমরাও তাদের কাছে আমরা উৎসাহভরে যাই না। কিন্তু যাই না মানে এটা না, নিশ্চয়ই যদি আমাদের কোনো সময় কোনো বিদেশি মেহমান আসেন, তারা আমাদেরকে আমন্ত্রণ জানান, আমরা প্রয়োজন বুঝে সিদ্ধান্ত নেব। যেমন উদাহরণ দেই যে এইখানে জাতিসংঘের মহাসচিব যখন আসলেন, জাতিসংঘ স্থানীয় অফিস থেকে যে ওনার 2টি প্রোগ্রামে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমরা গিয়েছিলাম, আমরা কথাবার্তা বলেছি, কারণ জাতিসংঘ, তার মহাসচিব, আমরা আমাদের কথাগুলোকে পরিষ্কার এমনকি লিখিতভাবে উত্থাপনের কাজটা আমরা করেছি, সেটা আমরা করব। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে নির্ভরটা করতে হবে জনগণের উপরে। এখন অনেক সময়, এবার আমি একটু জেনারেলাইজ করে শুধু বলছি, অনেক রাজনৈতিক দল যখন দেখে যে ক্ষমতার খুঁটিগুলো নানা জায়গায় এবং শুধুমাত্র জনগণের এই কথা বলে হয়তো কাজ হচ্ছে না, তখন কিন্তু অনেকেই ওই সমস্ত জায়গায় যায়। কিন্তু আমরা একটা গণ অভ্যুত্থানের পর যখন জনগণের ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে সবকিছুই করা সম্ভব, ভালো কিছু করা সম্ভব, আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া সম্ভব, এইটা যখন আমরা দেখি এবং যারা দায়িত্ব পালন করে
তারা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করতো, আমি করতো শব্দটা উচ্চারণ করলাম, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথা মেন করছি, তাহলে দেখতেন যে এই জায়গায় যে সময় নষ্ট করার দরকার হতো না। আমি আবারও বলছি, আপনি 8 মাসের মধ্যে আমাকে বলেন, আপনি যতগুলো এই টক শোর আলোচনা করেছেন, আপনি সুনির্দিষ্ট ভাবে যে ঠিক আছে, যে কথার কথা আমি উদাহরণ একটু আগে আমি বলেছি যে ওই যে যে কথা বললাম যে আচ্ছা টাকার খেলা বন্ধ করার জন্য কি কি করা যায়, সরকারের প্রস্তাব কি, বিএনপি কি মনে করে, কমিউনিস্ট পার্টি কি মনে করে, তাহলে আমরা আলোচনা করলে কিন্তু জনগণও এটার মধ্যে ইনভলভ হতে পারতো, তারাও পরামর্শ দেওয়ার পর আমরাও আমাদের চিন্তা পরিবর্তন করে যেতে পারতাম। একটা আমি ওই দিকের উদাহরণ দিলাম, একটা এবার অন্য উদাহরণ দিই। ধরুন সম্প্রতিকালে মানুষের যেভাবে শিল্প, তার অবস্থা আমরা জানি, ক্ষুদ্র শিল্পের সংকট গুলো চলছে, কর্মহীনের কিন্তু পরিস্থিতি, অনেক কর্মহীনের সংখ্যা বাড়ছে। আমরা জানি ঈদের আগে আমাদের গার্মেন্টস শ্রমিকরা যত আন্দোলন করলো, তাদের কিন্তু সেই পাওনা এখনো পরিশোধ হয়নি। আমরা বৈষম্যহীনতার কথা সবাই করছি, দেখবেন অনেক কমিশন গঠিত হয়েছে, বৈষম্যহীনতার জন্য কিন্তু নিরসনে কোনো কমিশন গঠন হয় নাই। তাহলে এই যে কি বলে চিনির তেলের দাম বাড়লো, আপনার শিল্পের গ্যাসের দাম বাড়ছে, তাহলে এর অল্টারনেটটা কি ছিল, সেই আলোচনার মধ্যে ঢুকতে পারলে কিন্তু আমরা জনগণের সামনে তুলে ধরতাম, এবং আগামী নির্বাচনে জনগণ তাহলে বিবেচনা করতে পারতো যে কার কোনটা দৃষ্টিভঙ্গি, তাহলে আমি কোথায় যাব। আমরা কিন্তু জনগণকে এক ধরনের অন্ধকারে রেখে এই পরিস্থিতিগুলো করছি মানে কি, যারা দায়িত্বপ্রাপ্ত তারা আমাদেরকে এই ইস্যুর মধ্যে ছুটতে বাধ্য করছে। সেটাও একটা, আমি মনে করি যে গণ অভ্যুত্থানের যে চেতনা, এত মানুষ যে ইনভলভ হলো, বিশেষ করে তরুণ সমাজ ইনভলভ হলো, তাদেরকে আরো রাষ্ট্র সমাজ, আমি শুধু না, আমরা আমাদের দেশ তার অগ্রগতির যেভাবে যুক্ত করার ওনারা পারতেন। যেহেতু নির্দলীয় সরকার দাবিদার, তার আমি দাবিদার শব্দটা উচ্চারণ করতে বাধ্য হলাম, কারণ তারা নির্দলীয় কিনা নির্বাচন ঘোষণার পরই এটা বোঝা যাবে। এবং নির্দলীয় যদি না হয়, যারা এখনো আছে দায়িত্বপ্রাপ্ত, যারা ডিফ্যাক্ট, অনেকে মনে করেন যে এই যে যে আপনি জাতীয় নাগরিক কমিটির কথা বললেন, তার সাথে অনেকে যুক্ত, এ ধরনের যদি হয় তাহলে তো তারা নির্দলীয় জায়গায় থাকবেন না। সুতরাং আমরা চাইবো যদি নির্দলীয় অবস্থান রাখতে হয়, তাহলে কিন্তু আমাদের শুধুমাত্র নির্বাচনের ইস্যুর মধ্যে আমাদেরকে মানে কি বলে বক করে রাখাটা ঠিক হবে না। কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এইটার ঘোষণা দেওয়ার পরে আমরা নির্বাচনী যাত্রার মধ্যেই আমরা কে কিভাবে দেশকে অগ্রগতির ধারায় নিয়ে যেতে চাই, কে কিভাবে দেখছি, সেইটা যদি জনগণের সামনে তুলে ধরতে পারি, তাহলে কিন্তু জনগণ একবারে পারবে না, কিন্তু এই যাত্রায়ও সে তার বুদ্ধি বিবেচনা করে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অগ্রসর হতে পারবে। প্রচার মাধ্যমও যদি এই কাজগুলোকে মানে কি বলে যে হাইলাইট করে, তাহলেই কিন্তু আপনি জনগণের ইনভলভমেন্টটা প্রকৃতপক্ষে করতে পারবেন। আমি সেই জায়গায় দেখছি সংকটটা কাটছে না। রুহিন হোসেন প্রিন্স, ধন্যবাদ আপনাকে। জনাব শামসুজ্জামান দুদু, যে প্রশ্নটা একটু করছিলাম, জামাতের আমিরের সাথে কি কথা হলো সেই বিষয়টা আবার বলা হয় নাই, বলা কেন হলো না সেটাও একটা বিষয়, এবং আপনার কাছ থেকে জানতে চাই কি হলো আসলে, কতটুকু আপনারা জানলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন লন্ডনে চিকিৎসার জন্য গেছেন, সেখানে ধরেন জামাত ইসলামের আমিরও গেছেন তার নিজের কাজে, ফ্যামিলির সঙ্গে সময় দেওয়া স্বাভাবিক, কারণ তিনি যেটা বলেছেন, জামাতের আমির একজন সিনিয়র নেত্রী অসুস্থ, তার সঙ্গে দেখা করতে গেছে। তো দুইজন রাজনৈতিক ব্যক্তিত্ব যখন দেখা হয়, যে কোনো পরিবেশে যে কোনো অবস্থাতে কিছু কথা হতে পারে তাদের মধ্যে, ওই যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা কোনো রাজনৈতিক কথা বা অন্য কথা না প্রকাশ করবে, তখন তো এটা আমরা জানতে পারবো না। তবে অনেকে মনে করছেন যে এই দেখার পরপরই জামাতের একটা সিদ্ধান্ত, অর্থাৎ নির্বাচন সংস্কার ছাড়া তাদের স্ট্যান্ড ছিল সংস্কার সম্পন্ন না করে ইলেকশন না করা। তিনি বোধহয় বলেছেন, কোথায় যারা কি আমাকে বললো, আমি ঠিক পত্রিকাতে দেখিনি, যে ফেব্রুয়ারিতেও ইলেকশন হতে পারে, রমজানের আগে, মানে রমজানের আগে। তো আমি আমার বিবেচনায় মনে করি যে জামাতও গণতান্ত্রিক আন্দোলন ছিল, যেভাবে হোক ছিল। তা আমরা চাই যে নির্বাচন, ছোট বড় সকল রাজনৈতিক দল যেটা ডিমান্ড করছে তার সঙ্গে একসঙ্গে থাকা। আর সংস্কারের ব্যাপারেও কিন্তু কোন রাজনৈতিক দল সংস্কার এটা এক কথা বাতিল করে না। কেউ সংস্কারের পক্ষে ছিল, কেউ উপযুক্ত বা প্রয়োজনীয় সংস্কার করে
যত দ্রুত সম্ভব ইলেকশন করা। তা এখন ইলেকশনের ব্যাপারে কারোর কোনো দ্বিমত না আছে বলে আমার কাছে মনে হয়। মানে যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আন্দোলন সংগ্রামে সবসময় থেকেছে, সে হিসাবে জামাতে এই বক্তব্যটা পজিটিভলি নিচ্ছে যে তারা এই নির্বাচনের প্রশ্নে একটু খোলসা হয়েছে। কিন্তু সবথেকে বড় যে প্রসঙ্গটা, আমরা যতক্ষণ পর্যন্ত একটা ঐক্যমতের ভিত্তিতে এই সরকারের মাধ্যমে একটি রোডম্যাপ যতদিন আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত একটা ধোঁয়াশে অবস্থা, মানে সন্দেহ বিশ্বাসের একটা বাতাবরণ থেকেই যাচ্ছে। সেটি কাটা খুব জরুরি আমার কাছে মনে হয়। হুম। আমার দেশের জন্য শুধু নয়, আন্তর্জাতিক পরিস্থিতিতেও এখন যে অবস্থা, যেমন পার্শ্ববর্তী একটা দেশ আছে যে অতি সম্প্রতি আমাদের বাই রোড যে সুবিধাটা নেপাল ভুটানে আমরা পেতাম, সেটা তারা বাতিল করেছে। বাধ্য হয়েই সম্ভবত তাদের জবাব দেওয়ার জন্য সরকারও মানে সুতা যে আমদানি বাই রোডে করতো সেটি বাই রোডে বাতিল করেছে, হয় পানিপথে অথবা আকাশের পথে নিয়ে আসতে হবে। তো এগুলো আমার কাছে মনে হয়েছে যে একটি গণতান্ত্রিক সরকার আসলে নির্বাচনের মধ্য দিয়ে সেটি আরো শক্ত করে, কারণ তারা জনগণের সরকার হিসাবে প্রমাণিত, তারা সেই ভূমিকাটা পালন করতে পারত। অর্থাৎ দেশে বিদেশে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য একটি গণতান্ত্রিক সরকার দরকার, নির্বাচিত সরকার দরকার। এই জায়গা থেকে আমরা বারবার সরকারের কাছে আবেদন নিবেদন, কোনো সময় শক্ত ভাষায় নরম ভাষায় আমরা বলার চেষ্টা করেছি, কিন্তু সরকার কোনোভাবে বুঝতে চাচ্ছে এটা আমাদের কাছে মনে হয় না। অতি সম্প্রতি আমাদের দলের পক্ষ থেকে যে প্রতিনিধি দল গেছে, এই ধরনের কথা এর আগে আমাদের দলের পক্ষ থেকে সরাসরি বলা হয়। তো বড় দল হিসাবে সকল দলের সেন্টিমেন্টকেই, অর্থাৎ যদি বিএনপির সঙ্গে এই অচল অবস্থা তৈরি হয়, তাহলে অন্য দলের সঙ্গে অচল অবস্থা তৈরি হওয়া খুব মানে মানে হবে না, এটা বলা যায় না। তবে আমার কাছে মনে হয়েছে সরকারকে আরো ধৈর্যশীল, আরো গঠনমূলক, আরো বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জি। আর ওই জায়গাটায় যে তাহলে জামাতের সাথে বা জামাতের আমিরের সাথে বিএনপি প্রধান এবং তারেক রহমানের সেখানে উপস্থিত ছিলেন। এই বৈঠকে সেই যে দূরত্বের কথা দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে, বিশেষ করে গণ অভ্যুত্থানের পর থেকেই পাল্টাপাল্টি অভিযোগের জায়গাও আসছে, সেই জায়গাটা কি কমলো বা কাটলো? এটা এইভাবে না দেখে আমরা এভাবে দেখতে পারি যে জামাত তার নিজস্ব কর্মসূচি, নিজস্ব ফিলোসফি, নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করে একেবারেই। এটা মানে কমিউনিস্ট পার্টি এবং জামাত একটা খুব পুরাতন একটা রাজনৈতিক দল। অনেক ব্যাপারই আছে যেটা বিএনপির সঙ্গে জামাত বা কমিউনিস্ট পার্টি অন্য দলগুলোর সঙ্গে কিছু ভিন্ন মত থাকবে, এটাই তো গণতান্ত্রিক রীতিনীতি। কিন্তু কমন প্রশ্নে যে বিষয়টি, দূরত্বের কথা যেটা বলছে না, গণতন্ত্রের প্রশ্নে যে দলগুলো এখন বাস্তবজিত ভূমিকা গ্রহণ করবে, বিএনপি তাদের সঙ্গে তো সম্পৃক্ত হবে, যে কোনো দলের সঙ্গে। কিন্তু জামাতের সঙ্গে দূরত্ব বা কাছের রাজনীতিগতভাবে তো এক না। আমরা বিএনপি রাজনীতি আর তাদের রাজনীতি তো এটা অবশ্যই অনেক দূরত্ব আছে। কমন একটা প্রশ্ন, সেটা আমাদের কমিউনিস্ট পার্টির সঙ্গেও, যেটা প্রিন্স সাহেব এখানে আছে, সেটি গণতান্ত্রিক প্রশ্নে আমরা তো কম বেশি কাছাকাছি, হয়তো স্ব অবস্থান থেকে কাজ করছে। সেই জন্যে যে প্রচারটা আছে যে গণঅভ্যুত্থানের পরে জামাতের সঙ্গে দূরত্ব, আমরা তো একসময় ফ্রন্টে ছিলাম, এখন কিন্তু ফ্রন্টে আমরা নাই। তো ফ্রন্ট আগে ছিল না, পরে ছিল, এখন নাই। তো প্রয়োজনের কারণে তো ফ্রন্ট, এবং প্রয়োজনের কারণে ফ্রন্ট ভেঙে দেওয়া হয়েছে। সেটা দূরত্ব আর কাছের ব্যাপার, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। মানে দূরত্ব না বললেও মানে এরকম অভিযোগ এসেছে, এক জালিমকে বিদায় করেছি আর এক জালিমকে আনবার জন্য না, একদম সরাসরি জামাতের শীর্ষ পর্যায়ে থেকে এই কথাগুলো এসছে। তখন তো মানে খুব খোলাসা হচ্ছিল যে একটা দূরত্বের জায়গা আসছে, যখন বিএনপিকে মিন করে এগুলো বলা হয়। যাই হোক, যদি দূরত্ব কাটে বা আপনি বলছেন বিএনপি প্রয়োজনে। প্রধান শক্তি, বিএনপি আগামী দিন ক্ষমতায় যাবে, এই ভাবনা থেকে অনেকেই বিএনপি কে টার্গেট করতে পারে। হুম। এতটুকু তো ধৈর্যশীল আপনাকে হতে হবে, কারণ আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে পরে সমালোচনা তো তাকে মানে সাধুবাদের সঙ্গে গ্রহণ করতে হবে আমার কাছে মনে হয়েছে গণতান্ত্রিক রাজনীতিতে।
জামাত যেভাবে বিবেচনা করুক না কেন, বিএনপির সঙ্গে থাকলে 17-18টা সিট হয়, আর বিএনপির সঙ্গে বেরিয়ে গিয়ে এককভাবে ইলেকশন যখন 2টা থেকে 3টে সিট হয়। তো এখন জামাতের থেকে বিএনপি গুরুত্বপূর্ণ না বিএনপি থেকে জামাত গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো তো ভাবতে হবে। জি, মানে সিটেরও অনেক হিসেব নিকেশের মধ্যে রয়ে যাচ্ছে। জনাব শামসুজ্জামান দুদু, একটা কমন প্রশ্ন করি আপনাদের দুজনের জন্যই। আসলে সম্প্রতি এনসিপির আরেকজন আলোচিত নেতা এবং গণ অভ্যুত্থানের একজন খুবই সুপরিচিত মুখ হাসনাত আবদুল্লাহ, তার ফেসবুক পোস্ট, রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে একটু প্রথমে আপনার মন্তব্য জানি। তিনি বলছেন অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। কাকে হুমকি দিল বলে মনে হয় এবং আপনি এই বার্তাটাকে কিভাবে নিচ্ছেন রুহিন হোসেন প্রিন্স? না, আমার মনে হয় এইটা আলোচনার অপ্রয়োজনীয় পরিষ্কার বক্তব্য। কারণ দেখেন, রাজনীতিতে এইখানে তারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, রাজনৈতিক কথাবার্তা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, আমরা সেইগুলো নিয়ে আলোচনার পক্ষে। কিন্তু আমাদের মিডিয়াগুলো দেখা যায় যে এই ধরনের কোনো ব্যক্তির এ ধরনের অনেকগুলো কথা যেভাবে সামনে আনেন, রাজনৈতিক প্রয়োজনীয় আলোচনাগুলো সামনে আনেন না। আমি বরঞ্চ সেই দিকে দৃষ্টি আকর্ষণ করবো এবং অনুরোধও জানাবো যে এই যে বিশেষ করে মিডিয়া এবং অন্যরা, তারা যখন রাজনৈতিক যারা ভালো চান, তাহলে বক্তব্যগুলো এবং কংক্রিট পজিশনগুলো সামনে আনা দরকার। এরকম রাস্তাঘাটে বহু মানুষ বহু কথা বলতে পারে, কিন্তু বরঞ্চ আপনি কি বলবেন হাসনাত আবদুল্লাহ রাস্তাঘাটে বহু মানুষের বহুজনের মধ্যে একজন? আমি তো রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি বলেন, আমি এই জন্য বলছি যে কোনো ব্যক্তির বলার ব্যাপার না, তা যদি বলেন আপনি কি গণ অভ্যুত্থানে কি সে কি একা? এখানে ছাত্র ইউনিয়নের নেতা ছিল না, ছাত্র ইউনিয়নের নেতা যেমন শহীদ হয়েছে রাজপথেও ছিল, বিএনপির নেতা ছিল না, রাজপথে যেমন শহীদ হয়েছে, সেকেন্ড শহীদের নাম তো চট্টগ্রামে তাদের নাম উচ্চারিত হয়, কিন্তু এইবার নাকি কি একটা শো করলো সেইখানে তার খবরও নাই। আর আমাদের যে শহীদ রিজভী, তার খবর নাই, সেটা অন্য আলোচনা। তো ওইখানে ছাত্র দলের নেতারা রাজনীতির সামনের ছিল না, তো কই, তো সেই আলোচনাগুলো তো কেন আপনারা সামনে আনেন না? মানে আমার পয়েন্টটা হচ্ছে, আপনার তার যে রাজনৈতিক যে বক্তব্য, প্রয়োজনীয় বক্তব্য, সেইটা আনেন, আমরা সেইটাকে নিয়ে রাজনৈতিক ভাবে কথাবার্তা বলি। আমরাও রাজনৈতিক ভাবে অনেক সময় অনেক কথা বলতে পারি যেটা হয়তো অপ্রয়োজনীয়। আমি বলছি সেই অপ্রয়োজনীয় শব্দটাকে নিয়ে আমি আলোচনা প্রধান মানে মনে করি আমি না। একটু জনাব, এইটার তাহলে আপনার যেহেতু এটা অপ্রয়োজনীয় মনে হচ্ছে, আমি জনাব শামসুজ্জামান দুদুর কাছ থেকে শুনতে চাই অপ্রয়োজনীয়, যদি আপনিও মনে করেন কেন সেটা একটু জানবো। কম্প্রোমাইজের রাজনীতি, আওয়ামী লীগকে নিয়ে কম্প্রোমাইজের রাজনীতি করছে কে, কার জন্য এই হুমকি? শিষ্টাচার বহির্ভূত, মানে তারা একটা দল গঠন করেছে, তাদের সরকারের উপর প্রভাব আছে এবং তাদের কথায় অনেক কিছু হচ্ছেও, সেখানে তারা যখন বলছেন শিষ্টাচার বহির্ভূত আচরণ, হাসনাত আবদুল্লাহ বলছেন, তখন সেটাকে সেখান থেকে আপনারা কিরকম আসলে এটাকে কিভাবে দেখেন? এটা দেখার কিছু নাই। আমরা ছাত্র রাজনীতি করছি, আমরা হয়তো এখন একটা পরিণত বয়সে পৌঁছেছি। তো এখন রাজনৈতিক শূন্যতা যে কত তীব্র, মানে লেখাপড়ার একেবারে বাইরে চলে যাওয়া, শিষ্টাচার বহির্ভূত, নৈতিকতা বহির্ভূত। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এরা তো ছাত্র রাজনীতি থেকে সদ্য রাজনীতিতে আসছে। এটা কোনো ভাষা, এটা কোনো রাজনীতি, এটা কোনো বক্তব্য? আমার কাছে ভীষণ, আমি তার বক্তব্য শুনে ভীষণ হতাশ। এই জন্যে যে এটা কি বললো সে, তাদের নিজেকে নিজে অপ্রয়োজনীয় হিসাবে প্রতিপন্ন করলো। আর এইগুলো নিয়ে এত রাত জেগে কথা বলার কিছু নাই। না, তাহলে এই কোশ্চেনটা তো করতেই পারে যে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে মানে কম্প্রোমাইজের রাজনীতি আওয়ামী লীগকে নিয়ে কে করছে? ওটা ডক্টর ইউনূস, আমি একটু আগে বললাম না, তাদের উস্তাদ। কারণ সেই উস্তাদই বলেছে ছাত্ররা তাকে, আর এই ছাত্র আছে এরা তাকে বসাইছে। উস্তাদের কাছে আগে গিয়ে জিজ্ঞাসা করুক কম্প্রোমাইজ উস্তাদ করছে কেন, যে এখন আর এটা নিষিদ্ধ করার কোনো সুযোগ নাই। আর উস্তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুক, তারপরে অন্যদের কাছে কথা বলাটা ভালো হবে। জি, মানে কয়েকটা জায়গায় আপনারা বলছেন নির্বাচন দিতে বাধ্য করবেন, না হলে মানে খেলার কথা বলছেন যে বিএনপির খেলা এখনো দেখে নাই, এদিকে হাসনাত আবদুল্লাহ বলছেন শিষ্টাচার বহির্ভূত। এইসব আজে বাজে কথাবার্তা, এইসব গুন্ডামি ফান্ডামি, এইগুলো সান্ডামি, এগুলো আমরা অনেক আগে পার করে আসছি, পুরো আলোচনার বিষয়। আমরা এরশাদের মতো সামরিক স্বৈরাচারকে বিদায় করে আসছি, এইসব
বাদ দেন এগুলো আলোচনা জি করা ঠিক হবে জি না, বাদ দিলাম। সময় নষ্ট সামনে করবে। আসলে এর কোনো প্রভাব শিষ্টাচার বহির্ভূত আচরণ করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। আপনাদেরকে সাবধান বা কাকে সাবধান করলেন সেই প্রসঙ্গটা আমি জানতে চাইছিলাম। যাই হোক, এগুলো আপনি বলছেন আজে বাজে কথা, এগুলো বাদ দেন। হাসনাত আবদুল্লার বক্তব্যটিকে আজে বাজে বা অপ্রয়োজনীয় হিসাবেই আপনারা নিচ্ছেন। আমি রুহিন হোসেন প্রিন্স শেষ জায়গায় একটু আসি। আপনি বারবার আনছিলেন আলোচনায় যে জিনিসপত্রের দাম যে আবার বাড়ছে। রোজার মধ্যে একরকম স্বস্তির কথা শোনা গেলেও তেলের দাম মানে একদম লাফ দিয়ে বেড়ে গেল, বা আরও যে জিনিসপত্রের দামগুলো বাড়ছে এটা নিয়ে এখন মানে কদিন ধরে তো এই বিষয়েও একটা স্বস্তির কথা জানা যাচ্ছিল যে ডক্টর ইউনূসের সরকার অনেক কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর একটা নিয়ন্ত্রণ নিয়ে আসছে, দ্রব্যমূল্য পরিস্থিতির উপর একটা নিয়ন্ত্রণ নিয়ে আসছে। সেখান থেকে ওনার এখন তো মানে থাকার যদি সুযোগ অস্বস্তির নাই, জায়গা আসে তাহলে আসলে বিষয়টি এক কোথায় গিয়ে দাঁড়াবে। উনি হাজার সফল হলো থাকার সুযোগ নাই। ডক্টর ওনার হাজার সফল থাকার সুযোগ নাই। উনি মূল কাজটা কি? সুপ্রিম কোর্টের নির্দেশনাটা একটু ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন। কিছু নিয়মিত কাজ করে উনি বিদায় নিবে। আর যদি আজন্ম থাকতে হয়, ওনার ক্যারিসমেটিক কিছু দেখাতে হয়, তাহলে একটা রাজনৈতিক দল গঠন করবেন, অথবা যে কোনো একটা রাজনৈতিক দলে গিয়ে উনি শীর্ষ পদে গ্রহণ করবেন এবং ইলেকশন করে জিতে হুম 5 বছর খান, আবার পরবর্তী ইলেকশনের সময় তিনি জিতবেন, আবার পরবর্তী ইলেকশনে জিতবেন। 40 বছর যে আল্লাহ যদি 150 বছর বাঁচিয়ে রাখে, তাহলে 150 বছর প্রধানমন্ত্রী থাকবে, না, সেটা তো সম্ভব বুঝলেন না। না? যদি সংস্কারের প্রস্তাবে তো দুইবারের কথা প্রায় সবাই একমত হয়ে গেছে। এইগুলো মানে আসলে তাকে একটা প্রফেট বানানোর চিন্তা হয়েছে কিছু লোক। জি তার কাজ তো হলো ইলেকশন করা। জিনিসপত্রের দাম সরকার আছে বলে জিনিসপত্রের দাম কিছু কমছে, কিছু বাড়ছে, আবার আবার এখন বাড়ার দিকে কিছু কমছে। এটা আন্দোলনের ফসল হিসাবে আমি বলবো যে মানুষের কিছু কিছু জায়গায় আন্দোলন করে তাদের বোধহয় এই জিনিসটা হয়েছে। এটা খুব বড় কিছু হিসাবে চিহ্নিত করার দরকার নেই। দরকার আসল নাই। জনাব কাজ শামসুজ্জামান দুদু, ঢুঢু। ধন্যবাদ। কিন্তু রুহিন ইলেকশনের হোসেন, ব্যাপারে ঢুঢু, জি মানে ডিমের দাম বাড়লো কি কমলো এগুলো নিয়ে কোনো আলোচনার কোনো সাবজেক্ট। জি জি না, আপনি আমি বলি বলছিলেন রুহিন আপনি হোসেন যেটা প্রিন্স যে জিজ্ঞেস করেছেন, সংস্কারের ব্যাপারে মানে 2 বছরের বেশি বা 2বারের বেশি আসলে প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সেই বিষয়ে আলোচনা হয়ে গেছে বা একটা ঐকমত প্রতিষ্ঠিত হয়ে গেছে। বিএনপি কিন্তু বলছে পর পর 2বার, মানে এরপরে আবার হতে পারবে। জি যে ওইটা আলোচনা করা যাবে, যাই আমি হোক, ওইটা সেটি নিয়ে নিয়ে আজকে আর আলোচনা না আসি। জি আপনার কাছে ওই করেছেন। প্রশ্ন। আমি এক মিনিটে ওইটাই বলি। দেখেন, জিনিসপত্রের দামের ব্যাপারে এই যে থ্যাংক সংস্কার ইউ। সংস্কার শুনছেন না, হুম তা আমি তো মনে করি যে সরকারের প্রথমে জনগণকে স্বস্তি দিতে গেলে একটা তো হচ্ছে জিনিসপত্রের দাম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। তা সংস্কারের এই 8 মাসের মধ্যে তো সেই কাজটা করা দরকার ছিল। কিন্তু আপনি কি কখনো বাজার ব্যবস্থা সংস্কারের শব্দ শুনেছেন? আমি তো শুনিনি। সুতরাং আগের যে সিন্ডিকেট ছিল, এটা বহুল আলোচিত, ব্যাখ্যা করার এখন সময় নাই, দিলে তো করতে পারতাম আমরা। হুম তাহলে সেই সিন্ডিকেটটা অব্যাহত আছে। বরঞ্চ তেল নিয়ে যে ধরনের ঘটনা ঘটলো, শুধু দাম বৃদ্ধি না, আপনি দেখবেন কয়েক মাস যাবত তেল নাই, তেল নাই, তেল নাই। আপনি দাম বাড়ানোর পর এখন বাজারে যথেষ্ট আছে। এমনকি বোতলজাত তেলের থেকে খোলা বাজারের তেলের দাম বেশি হতে বোতলের গলা কেটে ওইটা ড্রামের মধ্যে ভর্তি করেও বিক্রি হয়েছে অতীত দিনে, যেটা দেখা যায়নি। তাই এইগুলো হচ্ছে কার স্বার্থ রক্ষা করছে তার উপরে নির্ভর করেই এই কাজটা অতীতে যেমন ছিল, আমি দেখি যে অতীতের ধারাবাহিকতাই কিন্তু তারা করছে। সুতরাং বাজার ব্যবস্থা সংস্কারের কোনো কাজ করে নাই, বরঞ্চ দিন যত যাচ্ছে এই ব্যবসায়ী সিন্ডিকেট এবং লুটেরা, এই শুরুর আলোচনা কিন্তু এখানে আসছে, দেখবেন যে তাদের কিন্তু সিন্ডিকেটটা এক হয়ে থাকছে। আপনি যদি বলেন আসলে সংকটটা হচ্ছে দুর্বৃত্তায়িত রাজনীতির ছিল, সেই দুর্বৃত্তায়িত রাজনীতি হয়টা কিসের উপরে? দুর্বৃত্তায়িত অর্থনীতির উপরে দাঁড়িয়ে। এবং এটা হয় কিন্তু, খুব ছোট করে এটা বলেই শেষ করি, যে আমরা বহুদিন ধরে বলে আসছি যে অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা আর অসৎ রাজনীতি, এই ত্রয়ে মিলেই দুর্বৃত্তায়িত রাজনীতি তৈরি করে। তার উপরে দাঁড়িয়ে কেউ যদি কার্যক্রম পরিচালনা করতে চায়, অনিবার্যভাবে জনগণের উপরই সে কিন্তু সংকট তৈরি করবে। সুতরাং জিনিসপত্রের দাম সহ অন্যান্য যে সংকটগুলো, যদি আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসলেই সব আসবে তা না, আমরা কোন নীতিতে এটা পরিচালনা করব তার উপরে নির্ভর করবে। কিন্তু গণতান্ত্রিক পরিবেশ হলে আমরা কিন্তু ওই নির্বাচিত প্রতিনিধিদের কাছে জবাব দিতে চাইতে পারি এবং এই ব্যাপারে বিকল্প তুলে ধরো আমরাও তো আমাদেরকে আমন্ত্রণ জানাই, মানে জনগণকে বলতে পারি যে আমাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করো। এই একটা খালি পারসেপশনে কেন আপনারা মনে করছেন যে বিএনপি বিএনপি ক্ষমতায় আসবে? অন্যান্য তো আন্দোলনকারী পজিটিভ শক্তি আছে, তারাও তো আসতে পারে, হুম বা একক কোনো দল এবার ক্ষমতায় নাও যেতে পারে। মানে এইগুলো বলছি, যদি রাজনীতির কে কোনটা করতে চায় ক্ষমতায় গেলে,
এই পরিবেশটা উন্মুক্ত যদি থাকে এবং সমসুযোগ থাকে, তাহলে আমার ধারণা বাংলাদেশের রাজনীতিতে আপনি এই গণ অভ্যুত্থানের পরে কিছুটা যে অগ্রগতির ধারায় যাওয়ার পথ, সেই পথটা আপনি দেখতে পারবেন। সেইটা ছাড়া এই পথ কিন্তু দেখা যাবে না। জনাব রুহুল হাসান প্রিন্স, সেই জবাবদিহিতা, গণতন্ত্র মানে সবকিছুই একটা নির্বাচনের জায়গায়, কিন্তু কবে যে সেই নির্বাচনটা, সেটি রোডম্যাপই আসলে কেউ পাচ্ছে না, সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারছে না। অদৃশ্য শক্তি আছে এর মধ্যে, অনেক কিছুই দীর্ঘ আলোচনার মধ্যে আসলো, কিন্তু ওই প্রশ্নটা শুধু আজকের আলোচনা না, দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে কবে নির্বাচন, সেটি আসলে সামনে গিয়ে নিশ্চয়ই আপনারা বাধ্য করবেন বা বাধ্য হবে বা সরকার বলবে, তখন হয়তো আমরা জানতে পারবো। অনেক ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুদু, অনেক ধন্যবাদ জনাব রুহিল হোসেন প্রিন্স, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সাথে থাকবার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি। IBTV US এর নিয়মিত আয়োজন রাজনীতির এপিঠ ওপিঠ থেকে আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।